দিন শেষে আপনার কি কখনো মনে হয় না যে সত্যিই কি আমি এরকম জীবন চেয়েছিলাম, যে আমি ছোটবেলায় কি এটাই হতে চেয়েছিলাম, এটাই কি আপনার ড্রিম লাইফ, এটাই কি আপনার স্বপ্নের জীবন? কখনো মনে প্রশ্ন হয় না? আমাকে বিভিন্ন রকম আয় করে আমি আমার স্বপ্নের জীবনে যাব, রাস্তা খোলা আছে। আপনি যেটাই ভাববেন সেটাই প্রকৃতির নিয়ম আপনাকে দেবে। আপনি ভাবুন না যে একটা প্রকৃতির নিয়ম কি সবসময় গ্রো করা, প্রকৃতির নিয়ম একটা গাছ ছোট থেকে আস্তে 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 বড় হয়। আর আলটিমেট 20 বছর পর এই দুই গ্রুপের ছাত্র মানে শিশুদিককে নিয়ে স্টাডি করা হলো, দেখা গেল এই বি গ্রুপের ছেলেরা তাদের জীবনে অনেক দূর এগিয়ে, তারা ফিনান্সিয়ালি স্ট্রং, তাদের নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন, তাদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল। আপনি হয়তো মাসে 50,000 থেকে 1,00,000 টাকা আয় করছেন, কিন্তু মাসের শেষে আপনার হাতে টাকাই থাকছে না। আপনি ভাবলেন যে আমি তো মাসে এত টাকা আয় করছি, কিন্তু মাসের শেষে টাকা জমছে না কেন? এরকম প্রশ্ন আপনার মনের মধ্যে কি হয়? কি কারণে এমন হয়? আজকের এই ভিডিওর টপিক ঠিক এই বিষয়ে। এগুলো হয়ে থাকে মেনলি সাইকোলজিক্যাল ব্যাপার এবং কিছু মাইন্ডসেট। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই রকম হওয়ার এক্স্যাক্ট 5টা কারণ, এবং ভিডিও শেষে জানবো এইগুলো থেকে প্র্যাকটিক্যালি বাস্তব সমাধান, যেগুলো আপনি মেনে চলতে পারলে আপনি মাসের শেষে অনেক টাকা জমাতে পারবেন। দেখুন, অ্যাকচুয়ালি ধরুন আমি ধরে নিচ্ছি আপনার মাসিক আয় 50,000 টাকা, প্রত্যেক মাসে আপনি 50,000 টাকা করে আয় করছেন, খুব ভালো। দেখা গেল বিভিন্ন খরচ, আপনার যে বেসিক নিডস চলে যাচ্ছে কত, 10,000 টাকা চলে যাচ্ছে আপনার টোটাল খরচ, খাওয়া দাওয়া ইত্যাদি। 15,000 টাকা গেল আমি ধরলাম কোনো লোন বা ইএমআই। আচ্ছা, আরও 10,000 টাকা আপনি খরচ করছেন যে অন্যকে প্রভাবিত করার জন্য বা এন্টারটেনমেন্ট ইত্যাদির জন্য, এইটা। তাহলে মোট আপনার খরচ হয়ে গেল কত, 35,000 টাকা। মাসে আয় 50,000 টাকা, খরচ করার পরেও মাসের শেষে দেখলেন হাতে টাকাই নেই, 1,000 টাকা কি 2,000 টাকা পড়ে আছে, বা কখনো কখনো নেই, বন্ধুকে ফোন করে বলছেন আমাকে কিছু টাকা পাঠাও, আমি ব্যাক করে দেবো স্যালারি হলে। হয়ে থাকে কি হয় থাকে না? 15,000 টাকা এখানে গায়েব, 15,000 টাকা গায়েব, কোথায় যাচ্ছে? আপনি হয়তো ভাবছেন যে আমি আর যদি বেশি আয় করতাম তাহলে টাকাটা জমাতে পারতাম। এটা একটা ট্র্যাপ, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ভাবছেন আমি 50,000 টাকা আয় করছি, আমি যদি 60,000 টাকা আয় করতাম তাহলে 10,000 টাকা বাড়তো, ওই টাকাটা আমি সঞ্চয় করতে পারতাম। এটা একদমই ভুল। এইটা এই ভাবনা থেকে আপনাকে বেরোতে হবে। আপনি যখন 60,000 টাকা আয় করবেন, পুরো টাকাটা তো খরচ হয়ে যাবে, এটাই ট্র্যাপ, মানি ট্র্যাপ। আপনি যখন 10,000 টাকা আয় করতেন তখনও সংসার চলতো, যত আয় বাড়বে খরচও কিন্তু বাড়তে থাকে। আলটিমেট এই সমস্যার সমাধান কিন্তু স্যালারি বাড়া নয়, প্রপার প্ল্যানিং, প্রপার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আপনার এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। এইবার জেনে নেব কেন আপনার সাথে এইরকম হয়, তার 5টা কারণ। 1 নম্বর, খরচের মানসিকতা। দেখুন, একটা কথা বুঝতে হবে, আপনি যখন কোনো টাকা আপনার হাতে এলো সঙ্গে সঙ্গে কী করেন, খরচ করতে থাকেন, হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ টাকাটা এলো, খরচ করেন। দেখুন, একটা মিডিল ক্লাস ফ্যামিলি আর একটা ওয়েলদি পার্সন বা যারা ফিনান্সিয়ালি স্ট্রং পার্সন, দুজনের মধ্যে পার্থক্য ছোট্ট একটা গ্রাফে দেখে দিচ্ছি। ধরুন মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা যারা সাধারণত হয়ে থাকে, যাদের ফিনান্সিয়াল এডুকেশন থাকে না, মিডিল ক্লাস, আর একটা হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এদের পার্থক্য দেখুন। ধরুন কোনো একটা টাকা এলো, এই টাকা কি করে, যে টাকাটা এলো ধরুন মাসে 20,000 টাকা খরচ করলো, 20,000 টাকা মাসে পেলো। যখনই পেলো এই টাকা থেকে ওরা পারিবারিক বা সংসার খরচ বা হেনতেন সমস্ত রকম খরচ চালায়। কিন্তু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বা যারা ওয়েলদি পার্সন, তারা কিন্তু যে টাকাটা আয় হয় সেই টাকা থেকে তারা তাদের জীবন কার্য পরিচালনা করে না। অর্থাৎ যে টাকাটা আয় করছে সেই টাকা থেকে খরচ করে না, কি করে, একটা স্টেপ এক্সট্রা লাগায়। সেটা হচ্ছে প্রথমে যে টাকাটা পেলো, আমি ধরলাম আমি 20,000 টাকাই পেলো, একটা অ্যাসেট তৈরি করে। অ্যাসেট মানে কি, যেখান থেকে আপনার আয় ক্রমশ দেবে। হতে পারে, বলছি, হতে পারে কোনো স্টক, হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড, হতে পারে বা কোনো কেউ গাড়ি কিনে নিল যেখান থেকে ভাড়াই খাটিয়ে আর্নিং করতে পারবে, কোনো জায়গা কিনে নিল সেইখান থেকে টাকাটা ইনভেস্ট করে ওখান থেকে মাসে মাসে আয় করতে পারবে। অর্থাৎ অ্যাসেট কিনে, অ্যাসেট থেকে যে প্রফিটটা হয়, অ্যাসেট থেকে যে প্রফিটটা সেইখান থেকে তারা খরচ করে। দেখুন পার্থক্য, দেখুন দুটো পার্থক্য। একজন হচ্ছে যা আয় করছে সেটা থেকেই খরচ করেছে, আরেকজন আয়টাকে একটা অ্যাসেটে কনভার্ট করলো, তার থেকে যে প্রফিট সেখান থেকে খরচ করলো। দুটো পার্থক্য দেখুন, এদের মাঝে কোনো অ্যাসেট থাকলো না, এখানে কিন্তু আসল টাকার অ্যাসেট থেকে গেল। বুঝতে পারছেন তাহলে কতটা চিন্তার পার্থক্য, যার জন্য এরা কিন্তু ক্রমশ ধনী হয়ে যায়, এরা কিন্তু ক্রমশ গরিব থেকে যায়। এদের টাকা মাঝে মাঝে দেখতে পায় না, এদের টাকা প্রফিট থেকে খরচ করছে, আসলে কিন্তু অলরেডি এখানে স্টোর হয়ে আছে। বুঝতে পারলাম? দেখুন এইবার আপনারা বলবেন তাহলে কি আমরা মাসের শেষে খরচ করবো না? অবশ্যই করবেন।
কিন্তু খরচটা আপনাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে। তাহলে আপনারা বলবেন আমরা কি খরচ করব না? অবশ্যই করবেন, খরচটা নিয়ন্ত্রিত করতে হবে। একটা বই রয়েছে দ্য সাইকোলজি অফ মানি, সে বইয়ে লেখা রয়েছে যে ধনী হওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু ধনী থাকার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে খরচ নিয়ন্ত্রণে রাখা। তো এই খরচ নিয়ন্ত্রণ রাখাটা কিন্তু খুব জরুরি। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে খরচ নিয়ন্ত্রণ করার একটা ট্রিক হচ্ছে অনলাইন পেমেন্ট না করে ক্যাশে পেমেন্ট করতে দিয়েছিলাম একটা, যে অনলাইন করলে আপনি বুঝতেই পারবেন না, যে অতটা গায়ে লাগবে না, এরকম বলেছিলাম। তো সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন যে আপনি আগেকার দিনে পড়ে আছেন, বা আপনি কি স্কুল টিচার, যে এরকম পোস্ট করেছেন। অনেকেই কমেন্ট করেছেন। যাই হোক, প্রত্যেকে ধন্যবাদ জানাই এরকম কমেন্ট করার জন্য। সে ভালো হোক খারাপ হোক, আমি জানি নেগেটিভ মানুষ থাকবেই, যেমন পজিটিভ মানুষ রয়েছে নেগেটিভ মানুষ থাকবে, নাহলে পৃথিবী চলবে কী করে? একটা ইলেকট্রিক ল্যাম্প যখন তার পজিটিভ পার্ট আছে নেগেটিভ পার্ট আছে তবেই কিন্তু ল্যাম্প জ্বলছে। দিন হয় রাত হয় সব পজিটিভ নেগেটিভের সমাহার, মানুষ থাকবে, এগুলো আমি কিছু মনে করি না। তো আলটিমেট আপনারা খরচটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আসছি একটা স্টাডি বা একটা রিসার্চ হয়েছিল কি না, আমেরিকাতে এই স্টাডি হয়েছিল যে কয়েকজন শিশুকে নিয়ে একটা হলঘরের মধ্যে রাখা হলো, এবার ওদের সামনে কিছু চকলেট দেওয়া হলো। ধরুন এরকম একটা হলঘরের মধ্যে অনেকগুলো শিশু রয়েছে, এবার ওদিকে বলা হলো যে তোমাদের জন্য অনেক চকলেট রয়েছে, আমি একটা চকলেট দেখাচ্ছি, এই চকলেট যে এখনই নেবে সে একটা পাবে, কিন্তু যে 1 ঘন্টা অপেক্ষা করতে পারবে, 1 ঘন্টা পর যে চকলেটটা নেবে সে 2টো চকলেট পাবে। ভাবুন, এগুলো সব সাইকোলজিক্যাল ব্যাপার। তো বেশিরভাগ আমি ধরলাম বেশিরভাগ এই দিকের ছেলেগুলো, এইদিকে শিশুগুলো, তারা কি করলো যে ভাবলো না না পরে পাবো কি পাবো না, হ্যাঁ লোভ সামলাতে পারলো না, ইত্যাদি নিজেকে নিয়ন্ত্রিত না করতে পেরে তারা বলছে আমরা এখনই চকলেট খাবো। অর্থাৎ এই গ্রুপের ছেলেরা তারা একটা চকলেট খেয়ে নিল। 1 ঘন্টা পর যারা 2টোর জন্য অপেক্ষা করতে থাকলো, এই বি গ্রুপের ছেলে তারা কি করলো, ওই 1 ঘন্টা অপেক্ষা করার পর 2টো চকলেট পেল। আলটিমেট 20 বছর পর এই 2 গ্রুপের মানে শিশুদিককে নিয়ে স্টাডি করা হলো, দেখা গেল এই বি গ্রুপের ছেলেরা তারা জীবনে অনেক দূর এগিয়ে, তারা ফিনান্সিয়ালি স্ট্রং, তাদের নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন, তাদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল। আর এদের অর্থ কষ্ট বা তাদের যে মানসিকতা বা তাদের যে পার্সোনাল ডেভেলপমেন্ট অনেক কম। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম না, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারেন, অর্থাৎ প্রথমেই খরচ না করে, অর্থাৎ যে টাকাটা আপনি পাচ্ছেন পুরো টাকাটা খরচ না করে নিজেকে নিয়ন্ত্রিত করে ভালো জায়গাতে যদি লাগাতে পারেন, অ্যাসেট বানাতে পারেন, যদি অপেক্ষা করতে পারেন ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন। প্রথমবার শুনছেন টার্মটা? লাইফস্টাইলের এবার ইনফ্লেশন হয়? হ্যাঁ, যখন আপনার বেতন 20,000 ছিল, আপনি খরচ করতেন কত? আমি ধরছি সাপোজ যে আপনি 15,000 টাকাতে সংসার চালিয়ে নিতেন। যখন আপনার ইনকাম বাড়ছে 25, 30, 35, 40 ইত্যাদি হয়ে গেল, আপনার খরচও আস্তে 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 বাড়তে থাকলো। এটাই মধ্যবিত্তদের একটা মানি ট্র্যাপ। কী বলেন, কী জানেন তো, যে যখনই আয় বাড়ছে খরচটাও কিন্তু বাড়াতে থাকবো। দেখুন, এই ভুল থেকে আপনাদের কিন্তু বেরাতে হবে। অর্থাৎ আয় বাড়ুক, আমি খরচ যেটা করব এটা নির্দিষ্ট করব, ওর বেশি করব না। হ্যাঁ, এবার কোনো 1 মাসে সেটা হতে পারে, কিন্তু চেষ্টা করবেন আয় বাড়লেও ব্যয় যাতে বেশি না বাড়ে। 3 নম্বর, লোন ট্র্যাপ বা ইএমআই ট্র্যাপ। দেখুন, এখনকার দিনে অনেকেই তারা ক্রেডিট কার্ড লোন, হোম লোন, পার্সোনাল লোন, এরকম ইএমআই চলতে থাকে। তো এর ফলে দেখা যায় অনেকে অনেক ইনকাম করার পরেও ওই লোনের ট্র্যাপে পুরো একবার জাঁতাকলের মতো আটকে যায়। ধনী হওয়া তো অনেক দূরের কথা, তাদের টাকা হাতে বাঁচানো তো অনেক দূরের কথা। তাই সমাধান দেখুন, সবার প্রথম বলছি যে যদি কখনো লোন নেন, সব সময় অ্যাসেট বিল্ডিংয়ের জন্য লোন নেবেন। অ্যাসেট মানে যেইটা আপনাকে আয় দেবে, আর লায়াবিলিটিজ মানে যেটা আপনার পকেট থেকে টাকা বের করিয়ে দেবে। বোঝাতে পারলাম? ধরুন কোনো লাক্সারিজ কিনলেন, গাড়ি কিনলেন ঘোরার জন্য, সেটা হচ্ছে লায়াবিলিটিজ। যখন আপনি কোনো গাড়ি, ওই গাড়িটাই কিনলেন, কিনে ভাড়ায় দিলেন, সেটা হচ্ছে অ্যাসেট। বোঝাতে পারলাম? তার মানে যেটা আপনাকে পকেটে আয় দিচ্ছে সেটা হচ্ছে অ্যাসেট, যেটা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, লায়াবিলিটিজ। তাই চেষ্টা করবেন যখন লোন নেবেন শুধুমাত্র অ্যাসেটের জন্য নেবেন। আর যারা অলরেডি লোনের জালে ফেঁসে আছেন, অনেক লোন, কি করবেন? আমি যেভাবে করেছিলাম সেটা হচ্ছে মাল্টিপল সোর্স অফ ইনকাম। দেখুন, আপনি যে মাসে আয় করছেন সেই আয় অনুযায়ী আপনার লোন অনেক হয়ে গেছে, ফলে মাসে শেষে টাকা থাকছে না, আয়ের রাস্তা বাড়ান। তখন আপনাকে কী করতে হবে? বিভিন্ন মাল্টিপল সোর্স অফ ইনকাম করতে হবে। অর্থাৎ একটা আয়ের ভরসাতে না থেকে যতভাবে আর্নিং করা যায় সেই চেষ্টা করতে হবে। এনার্জি নিয়ে করবেন, অবশ্যই এখানে পাবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন রকম আয় করে লোনটা দ্রুত মেটানোর চেষ্টা করবেন।
4 নম্বর যে কারণ, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না থাকা। অর্থাৎ ধরুন মাসে যে টাকাটা আয় করলো, তারপর যে টাকাটা খরচ করলো, সেই অবশিষ্ট যে টাকাটা পড়ে থাকলো, হয়তো 1000 2000 পড়ে থাকলো, কী করলো? বন্ধুকে নিয়ে পার্টি করতে গেল, কোনো রেস্টুরেন্টে চলে গেল, বা কোনো জায়গাতে ঘুরতে গিয়ে টাকাটা খরচ করে ফেললো। এটা সম্পূর্ণ ভুল। তাহলে এর সমাধান কি? দেখুন, সাধারণত মধ্যবিত্ত বা ম্যাক্সিমাম 90% মানুষ এটাই করে, আয় মাইনাস ব্যয় সমান সঞ্চয়। যদি পড়ে থাকে সঞ্চয় করবে, না হলে করবে না। কিন্তু যারা ফিনান্সিয়ালি এডুকেটেড বা যারা ফিনান্সিয়ালি স্ট্রং, যারা ওয়েলদি পারসন, তারা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। মনে রাখবেন, সেটা হচ্ছে আয় মাইনাস সঞ্চয় সমান ব্যয়। এই সঞ্চয়টা শুধু সঞ্চয় নয়, এইটা সঞ্চয় করার সাথে সাথে সঙ্গে সঙ্গে ইনভেস্ট। বুঝতে পারলাম? আগেই ইনভেস্ট করছে, অর্থাৎ আপনার মাসে যদি 50,000 টাকা আয় করেন, আপনি বললেন আমি 10% আমি ইনভেস্ট করবো, তাহলে 10% 5,000 টাকা, তাহলে 5,000 টাকা আপনি আগেই ইনভেস্ট করে দিন, বাকি 45,000 খরচ নিয়ে আপনি সংসার চালান, এতে হয়ে যাবে, এতে চলে যাবে, অবশ্যই হবে। এইটা হচ্ছে খুব ভালো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। 5 নম্বর যে কারণ, সেটা হচ্ছে নলেজ এবং মাইন্ডসেটের অভাব। দেখুন, প্রথম কথা হচ্ছে, যারা মধ্যবিত্ত তারা কি করে, যে টাকা আসছে কোনোভাবে খরচ করে ফেললাম। কিন্তু ওয়েলদি পার্সনরা তারা কীভাবে বলুন তো, যে আমি যে টাকাটা রোজগার করলাম ওই টাকাটাকে কাজে লাগাবো, ও আবার কী করে টাকা বাড়ায়। অর্থাৎ টাকাটা আমি আয় করলাম, ওখান থেকে আবার টাকাটা বাড়বে, সেখান থেকে আবার টাকাটা বাড়বে, অর্থাৎ ইনভেস্ট করে টাকাটা বাড়াতে হবে। টাকাকে আমার হয়ে কাজ করাবো। সারা জীবন আমি টাকার জন্য কাজ করব না, আমি টাকা ইনকাম করলাম, ওই ইনকামটা আবার ইনকাম বাড়াবে, অর্থাৎ টাকা আমার হয়ে কাজ করবে, টাকা বাড়তে থাকবে। এটা হচ্ছে ওয়েলদি পার্সনদের মাইন্ডসেট। তাই তারা খরচে ফোকাস করে না, তারা ফোকাস করে ইনভেস্টে। অর্থাৎ ধরুন, আপনি সাধারণ মানুষ কী হয়ে থাকে, যে সারাদিন যেমন ব্রাশ করে থাকেন বা টয়লেট যান, স্নান করেন। যারা ওয়েলদি পার্সন, ওদের হ্যাবিট ওই রকম, যে ইনভেস্ট হ্যাবিট। তাই আপনি অনেক ভালো আয় করছেন, কিন্তু আপনার মাইন্ডসেট যদি না থাকে, তাহলে আপনার সব টাকা অদৃশ্য হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা আসবো 5টা প্র্যাকটিক্যাল বাস্তব সমাধান, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। প্রথম যে প্র্যাকটিক্যাল সমাধান, সেটা হচ্ছে বাজেট তৈরি করুন। প্রত্যেক মাসের শুরুতে একটা বাজেট তৈরি করবেন, এবং সেই বাজেটে আপনার মাসিক কত আয় আসবে বা কত খরচ হবে আপনি আগে থেকে ডিসাইড করবেন। এবং সেই বাজেটটা তৈরি করার পর কিভাবে মান্থলি এক্সপেন্স ট্র্যাক করবেন, সেটাও কিন্তু আপনি করবেন। এবার এইটা কিন্তু একটু টাফ, কেন বলুন তো? যে আপনি বলেন আমি সারাদিনে কত খরচ করছি, দিনের শেষে কি লিখবো বা কী ফরম্যাটে লিখবো, অনেকে কিন্তু লিখতে পারে না। এটা একটা অনেক বড় টপিক। যদি আপনারা চান যে বাজেট কীভাবে বানাতে হয়, দেখুন, একটা দেশ, একটা ভারত একটা বাজেট বানায়, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বাজেট বানায়, তাহলে আপনি আপনার জীবনে কেন বাজেট বানাবেন না? বাজেট বানাতে হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের একটা পার্ট, অবশ্যই আপনাকে বাজেট বানাতে হবে। আচ্ছা, যদি আপনারা চান যে বাজেট কীভাবে বানাতে হয়, তাহলে শুধুমাত্র পার্সোনাল বাজেট নামে একটা ভিডিও আনবো, আপনারা কমেন্টে জানাবেন। তো প্রথম হচ্ছে কি, বাজেট বানাবেন, সেই অনুযায়ী খরচ করবেন। 2 নম্বর, লোন মুক্ত জীবনযাপন করবেন। অর্থাৎ আপনি চেষ্টা করবেন নতুন করে কোনো লোন নিতে না, যদিও লোন নেন শুধু অ্যাসেট তৈরির জন্য। আর যদি অলরেডি লোন নেওয়া থাকে, তাহলে চেষ্টা করবেন যে লোনটাকে অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমাকে মেটাতে হবে, যে করে হোক, সৎ উপায়ে আমাকে আর্নিং করে 1টা 2টো 3টে 4টা সোর্স অফ বিভিন্ন রকম আয় করে দ্রুত লোন মেটানোর চেষ্টা করুন। 3 নম্বর, কমপক্ষে আপনি যে আয় করছেন তার 20 থেকে 30% আপনাকে ইনভেস্ট করতেই হবেই কি হবে। আপনি হয়তো ভাবছেন যে বেতনটা বাড়ুক, তারপর যে টাকাটা পারবে সেই টাকাটা ইনভেস্ট করব। বিশ্বাস করুন, এইটা একটা ট্র্যাপ বা জাল। এই জাল থেকে মধ্যবিত্তরা বেরাতে পারে না। তাদের বেতন কখনো বাড়ে না, আর কখনো সঞ্চয় করা হয় না। আপনি দীঘাতে গেছেন বা পুরীতে গেছেন স্নান করতে, সেখানে বলছেন যে ঢেউটা আসছে, ঢেউটা একটু কমুক, তারপর আমি স্নান করতে নামবো। পুরীর অনেক বড় বড় ঢেউ আছে, আমি তাহলে একটু ঢেউটা কমুক, তাহলে স্নান করতে নামবো। আচ্ছা, আলটিমেট বলুন তো, ঢেউ কি কোনোদিন কমে? কোনোদিন কি ঢেউ কমে? কমে না। তাহলে কি আপনার স্নান করা হয়? হয় না। স্বামী বিবেকানন্দের একটা কথা আমার মনে পড়ছে, যেটা আপনি কালকে করবেন ভাবছেন সেটা আজকে করুন, আর যেটা আজকে করুন ভাবছেন সেটা এক্ষুনি করুন। অর্থাৎ মূল কথা, আপনি যদি ভেবে থাকেন যে আমার বেতন বাড়লে আমি ইনভেস্ট করব, না, আপনি অভ্যাস শুরু করুন, ছোটো থেকে শুরু করুন। আপনার যা বেতন সেইটা প্র্যাকটিক্যালি বর্তমানে শুরু করুন। এতে দেখবেন আপনি একটা কিছুদিন পর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি একটা ওয়েলদি পার্সন হতে পারবেন, আর 5 জনের থেকে আপনি আলাদা হবেন। এইবার প্রশ্ন হচ্ছে, আপনি ইনভেস্টমেন্ট করবেন কোথায়?
দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন যে ভারতের সেফেস্ট ইনভেস্টমেন্ট স্কিম, আপনি সেখানে দেখতে পাবেন যে রয়েছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট, পোস্ট রয়েছে বিভিন্ন রকম স্কিম। কিন্তু যদি একটু সার্চ করেন সেফেস্ট ইনভেস্টমেন্ট, বাট ইনফ্লেশন বিট দ্য ইনফ্লেশনকে বিট করবে এরকম সেফেস্ট ইনভেস্টমেন্ট, সেখানে দেখাবে মিউচুয়াল ফান্ড, স্টক ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝাতে পারলাম, তার মানে ওই জায়গাটা সঠিক জায়গা যেখানে গ্রো করবে, ইনফ্লেশনকে বিট করবে এবং ইনভেস্ট করার মতো জায়গা, আর কিন্তু কোথাও না। মানে দেখুন, এই কারণে বলছি, আপনাকে হয়তো ও সে এসে বলবে যে 1 বছরে টাকা ডবল, 2 বছরে টাকা ডবল, কেউ আপনাকে ট্রেডিংয়ের ফাঁদ দেখাবে। অনেকে রয়েছে ইনফ্লুয়েন্সার, তারা কি করে ট্রেডিং শেখায় যে ট্রেডিং করো, অনেক ধীরে ধীরে কোটিপতি হতে পারবে। এটা একদম ভুল, ফাঁদে পা দেবেন না। আমার লক্ষ্য আপনাদেরকে সচেতন করা, সঠিক প্রপার প্ল্যান নেওয়া। আর যেটা বলতেছিলাম যে মিউচুয়াল ফান্ড যদি শিখতে চান, আমি একটা অনলাইন কোর্স তৈরি করেছি আপনাদের প্রত্যেকের চাওয়াতে। প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টা একটা ডিউরেশন একটা কোর্স রয়েছে। যারা শিখতে চান, আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ক্লাস করতে পারেন বা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন financedipankar.com। তাহলে এটা হচ্ছে মূল কথা, যে আপনাকে ইনভেস্ট করতেই হবে। 4 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম স্ট্রিম। প্যাসিভ ইনকাম মানে দেখুন, প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম। ধরুন আপনি কোনো একজন ব্যক্তি সে যতক্ষণ কাজ করলো ততক্ষণ টাকা পেলো। ধরুন কেউ একজন ডাক্তার ভিজিট করলো, কোনো কাস্টমার দেখলো বা রুগীকে দেখলো, সে অনুযায়ী টাকা পেলো। ওকে, তার মানে একটা কথা ভাবুন, যতক্ষণ কাজ করছে সে অনুযায়ী টাকা পাচ্ছে। কেউ যারা চাকরি করছে, যে সময় দিচ্ছে সে অনুযায়ী স্যালারি পাচ্ছে। প্যাসিভ ইনকাম কি না, যখন টাকাটা আর্নিং হবে, অর্থাৎ বা একবার পরিশ্রম করে কষ্ট করে বানিয়ে দেবে, তারপর যখন টাকাটা পাবে তার জন্য আলাদা করে কোনো কাজ করার দরকার নেই। সেটা কি হতে পারে, অনেক রকম হতে পারে প্যাসিভ ইনকাম। আপনি গুগলে সার্চ করবেন যে প্যাসিভ ইনকাম, অনেক কিছু রয়েছে। আপনি সিম্পল, আপনি টাকা ইনভেস্ট করে দিলেন মিউচুয়াল ফান্ডে বা ইটিএফে, বা ভালো জেনে শুনে ভালো স্টক কিনে নিলেন, তাহলে আপনি কিছু করছেন না, আর মানে আপনাকে আর কিছু করতে হচ্ছে না। কোম্পানি যেমন যেমন গ্রোথ করবে, আপনার টাকাটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা একটা প্যাসিভ ইনকাম। বা কোনো কন্টেন্ট ক্রিয়েশন, আপনি যে বিষয়ে আপনি দক্ষ, আমি ধরলাম আপনি অঙ্ক ভালো শেখাতে পারেন বা অঙ্ক জানেন, বা আপনি ইতিহাস জানেন, বা আপনি কোনো পরিবেশ সম্পর্কে জানেন, আপনি কোনো গাছ লাগানো জানেন, সেইগুলোতে কন্টেন্ট বানান। ইউটিউব, ফেসবুক ইত্যাদি কন্টেন্ট বানাতে পারেন। এগুলোতে কী হবে, আপনি একবার কষ্ট করে বানাবেন, অবশ্যই কষ্ট হয়, বারবার বলি, স্ক্রিপ্ট লেখা, রিসার্চ করা, তারপর শ্যুট করা, এডিট করা, আপলোড করা, এসইও করা, কষ্ট হয়, অনেক সময় যায়। কিন্তু এত কষ্ট করার পরেও সঙ্গে সঙ্গে আপনি আর্নিং পাবেন না। প্যাসিভ ইনকামে আমি একটা ভিডিও দিয়েছিলাম প্যাসিভ ইনকাম ডিটেলসে, সেখানে একজন বলেছিলেন যে প্যাসিভ ইনকাম করা সত্যিই খুব কষ্ট, যদি এতই সহজ হতো তাহলে ভারতের সবাই ধনী হয়ে যেত। আমি তাকে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ প্যাসিভ ইনকাম কঠিন কিন্তু অসম্ভব নয়। ভারতীয়দের মানসিকতা যে আমি আজকেই কাজ করছি, আজকেই টাকা পাবো, এইটা মানসিকতাটা না থাকার জন্য, তো যার জন্য কিন্তু প্যাসিভ ইনকাম সকলে করতে পারে না। আপনি ভাবুন মুকেশ আম্বানি, উনি এত বড় একজন বিজনেসম্যান, জিও কতদিন ফ্রিতে সার্ভিস দিয়েছে, মানে মাইন্ডসেটটা বুঝুন, পুরো ফ্রিতে সার্ভিস দিয়েছে। ওই সময় কি ওনার খরচ হয় না? প্রচুর খরচ হয়েছে। এবার আপনারা বলবেন যে খরচ করেছে, ফ্রিতে দিয়েছে এবং প্রচুর খরচ করেছে, দীর্ঘ কয়েক বছর খরচ করেছে, তারপর যখন আর্নিং করা শুরু করছে প্রচুর। সেটা আমি এটাই বলতে যাচ্ছি যে প্রথমে আপনাকে সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে, পরে কিন্তু আর্নিং করতে পারবেন। একটা ধান গাছ, আপনি ধান গাছকে আজকে লাগালেন, কালকে সঙ্গে সঙ্গে ফল দেয়নি। আজকে ধান লাগিয়ে দিলাম, পরের দিন কি দা নিয়ে মাঠে ধান কাটতে চলে যাওয়া হয় না, সময় লাগে। ঠিক সেরকম প্যাসিভ ইনকাম হচ্ছে, যদি মাথায় থাকে আপনার যে আপনি প্যাসিভ ইনকাম করবেন, আপনাকে কয়েক বছর পর্যন্ত বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে। বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, বিভিন্ন রকম রয়েছে, আপনারা ওগুলো অবশ্যই প্যাসিভ ইনকাম করা শুরু করুন এবং আয় বাড়ান। 5 নম্বর হচ্ছে মাইন্ডসেট বা মানসিকতা পাল্টান। আপনি যে চাকরি করছেন বা যে ব্যবসা করছেন বা যে প্রফেশনে আছেন, আপনি এতে কি খুশি? নিজেকে প্রশ্ন করুন। আপনি সেই চাকরিতে সকালে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যান, খাওয়া দাওয়া ঠিক থাকে না, আবার রাত্রে বা সন্ধ্যের পর অফিসের প্রেশার, বিভিন্ন রকম কাজের প্রেশার, রাত্রে বাড়ি ফিরেন, বা অনেকে বাড়ি থেকে দূরে থাকে, রুমে ফিরেন, এসে আবার সেই রান্না খাওয়া, একটা টায়ার্ড নিয়ে রুমে আসা। দিন শেষে আপনার কি কখনো মনে হয় না যে সত্যিই কি আমি এরকম জীবন চেয়েছিলাম, যে আমি ছোটোবেলা কি এটাই হতে চেয়েছিলাম, এটাই কি আপনার ড্রিম লাইফ, এটাই কি আপনার স্বপ্নের জীবন? কখনো মানে প্রশ্ন হয় না? অনেকের হয়, কিন্তু কিছু করতে পারে না। কেন কিছু করতে পারে না? স্টেপ নেয় না। আলটিমেট যারা এই মানে সিরিয়াসনেস বা সচেতনটা মনের মধ্যে জেগেছে যে আমি এরকম চাই না, নাহি চাইয়ে মুঝে ऐसे জিন্দেগি, তখন আপনার মনের মধ্যে একটা ফায়ার হওয়া উচিত, একটা আগুন জ্বলা উচিত যে আপনি এরকম জীবন চাই না।
তাহলে এরকম জীবন চাই না, তাহলে আমার সংসার চলবে কী করে, আমি আয় করব কী করে? এরকম প্রশ্ন করতেই পারেন। আপনি তো ওখান থেকে বলে দিচ্ছেন যে এত বড় বড় লেকচার দিচ্ছেন। আলটিমেটলি আমি সবসময় কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, জীবনে অ্যাকশন নিন, জীবনে স্টেপ নিন, জীবনে যা কিছু অ্যাচিভমেন্ট, যা কিছু পাওয়া, সব কিন্তু অ্যাকশন নেওয়ার উপর। শুধু ভিডিও দেখে, শুধু বই পড়ে, শুধু কাজ না করলে কিচ্ছু হয় না। এই জন্য সবসময় অ্যাকশন নিতে হবে। যেটা বলতেছিলাম যে যখন আপনি আপনার পছন্দের জীবন আপনি চান না, আমি বারবার বলি আপনাকে ভাবতে হবে যে এইখান থেকে কী করে বেরাবো, অর্থাৎ এইখান থেকে কী করে বেরাবো। তাহলে ওইখান থেকে আমাকে কী দিচ্ছে না, বেতন, টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে। তাহলে ওই বেতনটা আমি অন্য কোনোভাবে আয় করতে পারি, আয় করতে পারি তো। তাহলে আপনাকে তার জন্য ভাবতে হবে, একটা আয়ের উপর ভরসা না করে অনেকগুলো আয় করার কথা ভাবতে হবে। ফলে আপনি আয় করে করে যখন ওই জায়গাতে পৌঁছাবেন তখন আপনি চাকরি ছেড়ে দেবেন। অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা পৌঁছানোর পর চাকরি ছাড়বেন। অনেকে বোকামি করে কী করে, এই চাকরিটা ভালো লাগছে না, ছেড়ে দিলাম। দেখুন, হতে পারে দিয়েছি কিছুই করছে না, ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু প্রপার স্ট্র্যাটেজি নয়। আমি আবারও বলছি যে নিজেকে জ্বালান, নিজেকে আপনি জাগিয়ে তুলুন যে আমি এরকম জীবন চাইনি, আমাকে বিভিন্ন রকম আয় করে আমি আমার স্বপ্নের জীবনে যাব। রাস্তা খোলা আছে, আপনি যেটাই ভাববেন সেটাই প্রকৃতির নিয়মে আপনাকে দেবে। আপনি ভাবুন না যে একটা প্রকৃতির নিয়ম কি সবসময় গ্রো করা, প্রকৃতির নিয়ম একটা গাছ ছোটো থেকে আস্তে 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 বড় হয়। আজকে 2025-26 সাল হয়ে গেল, আস্তে আস্তে 2020, 21, 22 বাড়ছে। আপনার বয়স 25, 26, 27, 30, 32 আস্তে আস্তে বাড়ছে। প্রকৃতির নিয়ম সবসময় গ্রো করা। আর আপনি আপনার যে স্যালারি, আপনার যে কেরিয়ার, আপনি কি গ্রো করছেন নিজেকে প্রশ্ন করুন। তাই প্রত্যেকেই চেষ্টা করুন নিজের স্বপ্নের জীবনে বাঁচা। ভিডিওর একবার উপসংহার পরে পৌঁছে গেছি। আপনারা জানাবেন আপনাদের ইনকাম সোর্স কতগুলো, 1, 2, 3 কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেখব। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।